নমস্কার, শুরু করছি আজকের পর্ব। নিয়মিত একটা প্রশ্ন আমাদের সামনে আসে, সেটা হলো কানে শুনে স্বর কি করে চিনব। মূলত গানের ক্ষেত্রেই, যে কোনো গান শুনছি, আমার হাতের সামনে হারমোনিয়াম নেই, কোনো ইনস্ট্রুমেন্ট নেই, আমি সেই গানের স্বর চিনতে পারবো কিনা, বা সেই গানের স্বরলিপি আমি কানে শুনে লিখতে পারবো কিনা। দেখুন, এর কোনো একটা উপায় আছে তা আমি মনে করি না। এটা একটা ধারাবাহিক, একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এর সঙ্গে অনেক কিছু জড়িয়ে থাকছে। এর সঙ্গে নিয়মিত স্বরের চর্চার বিষয়টা যেমন রয়েছে, নিয়মিত যে কোনো একটা ইনস্ট্রুমেন্ট, ধরা যাক হারমোনিয়াম, কারণ এই যন্ত্রটাই সাধারণত আমরা বেশি ব্যবহার করে থাকি, হারমোনিয়াম বা এরকম ইনস্ট্রুমেন্ট, এটা বাজানোর বা স্কেলকে জানা, বিভিন্ন স্কেল, তার স্বরের চলন জানা, এই অনেকগুলো বিষয় এর মধ্যে জড়িয়ে আছে। কিন্তু আজকে আমি এর একটি উপায় বা এর একটা সহজ প্রক্রিয়ার কথা বলবো। হয়তো সেটাই আমার মনে হয়েছে সেটাই সহজ তম প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় একটু ধারাবাহিকভাবে চর্চা করলে মনে হয় স্বরের ওপর দখল বা স্বরকে চেনার যে ক্ষমতা, সেটা অনেক গুণ বেড়ে যাবে। আসছি সে বিষয়ে। তবে তার আগে বলি, যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন সময় মতো আপনার কাছে পৌঁছে যায়। এবং যারা অনলাইন বা অফলাইন ক্লাসের ব্যাপারে আগ্রহী, অর্থাৎ আমার কাছে শিখতে চান, তারা ভিডিও শুরুতে বা ভিডিওর মাঝখানে যে নম্বর স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ করুন বা কল করুন, আমরা কথা বলে দেব। আমার অফলাইন ক্লাসের ঠিকানা আগরপাড়া এবং মধ্যমগ্রাম। আসি সেই বিষয়টায়। আমরা যে বিষয় নিয়ে, যে ধারার গান নিয়েই চর্চা করি না কেন, সেটা হতে পারে রবীন্দ্রনাথের গান, হতে পারে কোনো আধুনিক গান, হতে পারে কোনো ফিল্মের গান, সেই গানগুলোকে যদি আমরা স্বর দিয়ে গাওয়া অভ্যাস করি, নোটেশনের সঙ্গে স্বর দিয়ে, তালের সাথে, তাহলে দীর্ঘদিন ধরে এই অভ্যাস করতে করতে কিন্তু আমাদের ক্রমশ স্বর চেনার ক্ষমতা ডেভেলপ করবে। আজকে আমি এই রকম একটা গানের কথা বলবো এবং সে গানের নোটেশনটাও আমি গাইব। নোটেশন খাতায় পড়ে গান গাওয়া একটা উপায় এটা আছে। এটা আমি এর ওপর একটা ভিডিও এর আগে করেছি, রাগ বিলাবলের ওপর, আরও করব। কিন্তু আর একটা উপায় হচ্ছে যে ওইটার স্বরলিপিটা, মানে ওটার নোটেশনটা গাইতে থাকা। হ্যাঁ, অবশ্যই আপনি বলবেন আমি কি নিজে নিজেই সেটা পারবো? নিজে নিজে খুঁজতে হবে স্বর। আর যদি না পারেন, মানে যিনি নিজে নিজে স্বর খুঁজে করতে পারবেন, তিনি স্বরটা আগে খুঁজে নেবেন, তারপরে ওটাকে নোটেশনে গাইবেন। আর যিনি পারছেন না, তাকে তো অবশ্যই এ বিষয়ে একজন ট্রেনারের বা একজন গুরুর সাহায্য নিতে হবে। আমি যে গানটার, মানে যে গান এবং তার স্বরলিপির কথা আজকে বলবো, সেই গানটা যথেষ্ট জনপ্রিয় গান, বহু যুগ আগের রেকর্ড হওয়া, 1953 সালের রেকর্ডিং, সলিল চৌধুরীর রচনা এবং উৎপলা সেনের কণ্ঠ। প্রান্তরেরও গান আমার, মেঠো সুরের গান আমার। আজকে এত বছর হয়ে গেল, এই গানটা কিন্তু যুগের পর যুগ পেরিয়ে এসে এখনো কালোত্তীর্ণ। তা দুটো কাজই হলো। একদিক থেকে এটা শ্রী সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ, এই ভিডিওর মাধ্যমে আমরা তাকে আমাদের শ্রদ্ধাঞ্জলি জানালাম, আমাদের প্রণাম জানালাম, আবার গানের নোটেশনটাও জানা হলো, এবং যে প্রক্রিয়াটার কথা আমি বলছি সেই প্রক্রিয়াটার, মানে সেই পদ্ধতিটার বিষয়েও আমরা জানতে পারলাম। 1953 সালের রেকর্ড হওয়া গান, প্রকাশ পাওয়া রেকর্ডিং তারও 1 বছর আগে। আমি একটু গানের নেপথ্যের গল্পটা বলে নিলে বোধহয় আপনাদের রিলেট করতে সুবিধা হবে। এই গান কিন্তু উৎপলা সেনের গাওয়ার কথা ছিল না। উৎপলা সেন সলিলবাবুর ফার্স্ট চয়েস ছিলেন না এই গানের ক্ষেত্রে। এই গান রেকর্ডিং হয়েছিল প্রথমে শ্রীমতী কণিকা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ
রবীন্দ্রসঙ্গীতের কিংবদন্তি শিল্পী, যাকে আমরা মোহর্দি নামে জানি। কিন্তু মুশকিল হলো তিনি তখন শান্তিনিকেতনের আবাসিক। গান রেকর্ডিং হয়েছিল, সে গান অত্যন্ত সুন্দরভাবে রেকর্ডিং হয়েছিল, সলিলবাবু অ্যাপ্রিসিয়েট করেছিলেন, যদিও তিনি তখন বম্বেতে। তারপর তিনি তার টেস্ট প্রিন্ট দেখলেন। এই সব কথাই তিনি, অর্থাৎ শ্রী সলিল চৌধুরী, তার আত্মজীবনী জীবন উজ্জীবনে বিশদভাবে উল্লেখ করে গেছেন। আমি সেখান থেকেই কোট করছি মাত্র, প্রতিক্ষণ পাবলিকেশনের বই জীবন উজ্জীবন। সেখানে সলিলবাবু বলছেন যে ফাইনালি গানটা মোহর্দির কণ্ঠে প্রকাশ পেল না, কারণ তৎকালীন বিশ্বভারতী এ বিষয়ে খুব কড়া ছিল। বিশ্বভারতী সরাসরি কণিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে নোটিশ পাঠালেন যে তিনি যদি বাইরের কারুর সুরে এরম একটা আধুনিক গান করেন তাহলে তাকে শান্তিনিকেতন ছাড়তে হবে। তা তিনি এই বিষয়টা লিখে সলিলবাবুকে চিঠি লিখে পাঠালেন। তা সলিল চৌধুরী লিখছেন তার আত্মজীবনীতে যে সেই চিঠিতে ইতস্তত চোখের জলের দাগ, যে ভাই সলিল, তোমার গান আমার গাওয়া হলো না। যাই হোক, গানে আসি। এ গান তারপর উৎপলা সেন গাইলেন এবং অসাধারণ গাইলেন। আজকে এত বছর পেরিয়ে গিয়ে গান, আজকে 72 বছর একটা গান চলছে। এই প্রজন্মের ছেলে মেয়েদের আমি তো ব্যক্তিগতভাবে আমার ক্লাসে এই গান শেখাই, এই গান করাই, তারা তো মহানন্দে শেখে, ছোট ছোট বাচ্চারা। তার মানে নিশ্চয়ই এই গানের প্রাসঙ্গিকতা এখনো সমানভাবে রয়েছে। প্রান্তরেরও গান আমার, মেঠো সুরের গান আমার, হারিয়ে গেল কোন বেলায় আকাশের আগুন জ্বালায়, মেঘলা দিনের স্বপন আমার, ফসলবিহীন মন কাদায়। বন্ধুরা, আমিও কিন্তু এই গান অনেক ছোটবেলা থেকে শুনছি, অনেক ছোটবেলা থেকে এই গান আমার প্রিয়, কিন্তু আমিও কোনোদিন এর লিরিক, এর কথার ভেতরে সেইভাবে প্রবেশ করতে পারিনি যে এর মানেটাও আমি, মানে প্রকৃত এর যে অর্থ, অনেক পরে জেনেছি। সেটা হলো, এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে বা সেই 43-এর কুখ্যাত মন্বন্তরের প্রেক্ষাপটে সলিল চৌধুরীর লেখা গান একজন কৃষক বা একজন চাষির কথা ভেবে, যে একজন কৃষক, তার মনের এই অবস্থা যে প্রান্তরেরও গান আমার, মেঠো সুরের গান আমার, হারিয়ে গেল কোন বেলায় আকাশের আগুন জ্বালায়। সেই যে অনাবৃষ্টি, দুর্ভিক্ষ, মেঘলা দিনের স্বপন আমার, ফসলবিহীন মন কাদায়, এই বিষয়টাকে মাথায় রেখে, সেই প্রেক্ষাপটটাকে মাথায় রেখে গানটা করুন, দেখবেন গানটা তার প্রকৃত অর্থ নিয়ে আপনার সামনে আসবে এবং আরো ভালো লাগছে গাইতে। গানটা মূল স্কেল, মানে যে স্কেলে রেকর্ড হয়েছিল সেটা এ মেজর। আমি জাস্ট একটা ফুল টোন চড়িয়ে নিয়েছি, আমি এটা বি মেজরে করছি। গান ছিল এই, প্রান্তরেরও গান আমার, মেঠো সুরের গান আমার, হারিয়ে গেল কোন বেলায় আকাশের আগুন জ্বালায়, মেঘলা দিনের স্বপন আমার, ফসলবিহীন মন কাদায়, প্রান্তরেরও গান আমার, মেঠো সুরের গান আমার। এই তো গান। গানটা প্রথমে শুনুন, আমারটা নয়, মূল গানটা। আমি চেষ্টা করব যে ডেসক্রিপশানে বা লিঙ্কের প্রথম কমেন্টে এই গানের লিঙ্ক দিয়ে দেওয়ার, ভিডিওর প্রথম কমেন্টে বা ডেসক্রিপশানে আমি এই গানটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি বা ভুলেও যাই, নাও দেই, তাহলে অসুবিধার কিছু নেই। এটা একটা অত্যন্ত জনপ্রিয় গান, এই গান লিখলেই পেয়ে যাবেন ইউটিউবে। তা এই অভ্যাসটা যদি আমরা অন্যান্য যে গানই করি না কেন, সেই গানের মধ্যে যদি এই অ্যাপ্রোচটা রাখি, তাহলে কিন্তু স্বর চেনার একটা জায়গা তৈরি হবে। এই যে আমি গাইলাম, এবার স্বরটা বলি, গা 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 মা গা রে 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 গা মা গা রে সা রে গা গা। না বন্ধুরা, নোটেশন স্ক্রিনে দেব না, কারণ এটা বারবার গাওয়ার মধ্যেই এর মানে কার্যকারিতাটা লুকিয়ে রয়েছে। স্বর শুনবো,
বারবার গাইবো। তাহলে গা 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 মা রে রে রে, গায়কে দিয়ে গাইছি, আগের বার গামা গারে বললাম, অত স্বর না বললেও পারবো, না বললেও হবে। গা 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 মা গা রে 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 গা মা গা রে সা রে গা 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 মা গা রে গা পা মা পা ধা পা মা পা মা গা রে গা পা মা পা ধা ধা পা পা মা মা গা গা মা মা রে রে গা মা পা গা 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 মা গা রে রে রে। এখানে কিন্তু কড়ি মধ্যম শুদ্ধ মধ্যম দুটোই আছে, এটা একটু দেখে নিতে হবে। এখানে দুই মধ্যমের খেলা চলছে। অন্তরা মাঝে মাঝে উদাস এলো মেলো কি যে শুনি, বুঝি কার ব্যথার ছোঁয়ায় হারায় আমার সুরের ধ্বনি, ঝড়ের হাওয়ায় পাতার মতন ঝরিয়া যায়, হায় হায় হায়। এই হচ্ছে অন্তরা। তারপর আবার ওই মানে সাইনটাই ফিরবে। এর নোটেশনটা একটু বলি। অন্তরা শুরু হচ্ছে কড়ি মধ্যম থেকে। মাঝে মাঝে উদাস হাওয়ায় এলো মেলো কি যে শুনি, মা পা ধা নি সা রে ধা রে সা নি ধা নি ধা পা মা পা, বুঝি কার ব্যথার ছোঁয়ায় হারায় আমার সুরের ধ্বনি। সেম নোটেশন, মা পা ধা নি সা রে ধা রে সা নি ধা নি ধা পা মা পা, ঝড়ের হাওয়ায় রে রে পা মা গা রে গা। খুব ইন্টারেস্টিং প্রোগ্রেশন। এবারে ভাঙিল সে ঘর ঝড়ের বায়, হায় হায় হায়। মা পা ধা কড়ি মধ্যম, পরের মাটা শুদ্ধ। মা পা ধা মা রে নি নি রে পা মা গা রে গা রে মা গা রে, ক্লান্ত ডানায় নীর খুঁজি। এবার আবার ওই সাইনের নোটেশন ফিরছে। গা 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 মা গা রে রে রে, অথই নদীর তীর খুঁজি, শুধুই আমার যায় বেলা ভাষায়, আশার বেলা অন্তবিহীন পথের পুঁজি, অন্তরেরও শান্তনায় প্রান্তরেরও গান আমার, মেঠো সুরের গান আমার। এই হচ্ছে মূল গানের কাঠামোটা। এরপর দ্বিতীয় অন্তরা। তা দ্বিতীয় অন্তরার নোটেশন যেহেতু একই, আমি আর রিপিট করে ভিডিও বড় করছি না। যতটুকু গানটার মানে স্বর জানার দরকার সেটা আমি করেছি ইতিমধ্যে। আপনারা এই ভিডিওটা বারবার দেখুন, প্রয়োজনে গানটার কথা লিখে নিয়ে মাথায় মাথায় স্বরগুলো বসান, বা আমার সাথে গেয়ে গেয়ে অভ্যাস করুন। আমি ইচ্ছা করেই আমার যে পিচ আমি তাতে করিনি, আমি যথেষ্ট নামিয়েই করেছি যাতে সবার মানে গলা মেলাতে অসুবিধে না হয়। তা এই গেল একটা গানের গল্প এবং তার প্রেক্ষাপট এবং তার স্বরলিপি। চেষ্টা করব আগামী দিনে আরও এরকম গান, তার গল্প এবং তার স্বর পরিচয় নিয়ে আপনাদের সামনে হাজির হবার। আজকের পর্ব এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রতিদিন রেয়াজ করুন।